একটি ফুড কার্ট বা রেস্টুরেন্ট দিতে গেলে সবার আগে আপনার মাথায় যেটা আসবে সেটা হচ্ছে আপনি কি সেল করবেন। যেমন ধরেন আপনার মনে হতে পারে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আপনি একটা ফুড কার্ট দিবেন, কারণ ওই এলাকাটা বেশ ক্রাউডেড। কিন্তু প্রোডাক্ট হিসাবে আপনি সিলেক্ট করলেন সুশি, তাহলে কি আপনার ফুড কার্টটা চলবে? দিন শেষে দেখা যাবে আপনার বিক্রির সংখ্যাটা একদমই কম এবং নাই বললেই চলে। এর মূল কারণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ক্রাউডটাই হলো স্টুডেন্ট। এদের খাবার চাহিদা হলো কম খরচে রেগুলার খাবার বা স্ন্যাক্স আইটেম খাওয়া, যেখানে সুশি হলো এমন একটি খাবার যেটি শুধুমাত্র স্পেসিফিক গ্রুপ অফ পিপলকে টার্গেট করে। বাংলাদেশের কনটেক্সটে সুশি এমন একটা খাবার যা শুধু ফাইন ডাইনিং শোভা পায়। মানুষের মধ্যে এটার চাহিদা কতটুকু, মার্কেট নিড আসে কিনা, সেখানকার মানুষজন এটাকে কতটুকু পছন্দ করবে এবং আমার কনজিউমার কারা। তাছাড়া ইউনিক কোনো প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে কত পার্সেন্ট মানুষ এই প্রোডাক্টটা পছন্দ করবে। এরপর দেখা যায় অনেকেই পূর্বের কোনো এক্সপিরিয়েন্স ছাড়া অন্যের দেখা দেখি রেস্টুরেন্ট দিয়ে বসে। এতে করে ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা নিজেরাই নষ্ট করছে, কারণ যে মার্কেটটা আপনি ধরতে যাচ্ছেন সেখানে আপনার ইউনিক কোনো পারসেপশন নেই এবং এই মার্কেটটা আগের থেকেই ক্যাপচার্ড। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি। যেমন ধরেন চিকেনের কথা মাথায় আসলে আপনাদের সবার আগে কোন ব্র্যান্ডটার কথা মাথায় আসে? কেএফসি অথবা বিএফসি? এখন আপনি যদি ভাবেন আপনিও চিকেন ফ্রাই এনে বিশাল ব্র্যান্ড করবেন, আপনি ডেফিনেটলি সাফার করবেন, কারণ ওরা অলরেডি ব্র্যান্ড হয়ে গিয়েছে। আমাদের টপ অফ দ্য মাইন্ডে ওরা অলরেডি স্ট্যাবলিশড, বাট এটারও সলিউশন আছে। আপনি যদি চিকেনের নতুন আরেকটা রেসিপি নিয়ে আসতে পারেন, তাহলে এটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। বাংলাদেশে নতুন রেস্টুরেন্ট দেওয়ার ক্ষেত্রে লোকেশন তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো খাবারের কোয়ালিটি এবং খাবারের টেস্ট। আমাদের দেশে মানুষের জন্য খাবার এমন একটা অভিজ্ঞতা যেটা তারা মনে রাখতে চায়। অর্থাৎ খাবার যদি সেরা হয় তবে আপনার লোকেশন নিয়ে চিন্তাই করতে হবে না। ধরেন আপনি একটি রেস্টুরেন্ট দিবেন এবং আপনার বাসা সিলেটে, তাহলে আপনি আপনার ব্যবসাটা কিভাবে সাজাবেন? ধরে নিলাম আপনি চালের আটার রুটি এবং গরুর মাংস শহরে বিক্রি করবেন। তবে ওয়েট, এটা যদি আপনি শহরে শুরু না করে কোনো টুরিস্ট স্পট বা কোনো চা বাগানের পাশে শুরু করতে পারেন, তাহলে আপনার ব্যবসাটা আরো ভালো হবে, কারণ এটা এমন একটা খাবার এটা শহরে খাবার থেকে গ্রামীণ পরিবেশে খেতেই বেশি ভালো লাগবে। চিন্তা করেন আপনি এই খাবারটাই শহরের কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছেন, এটার এক্সপিরিয়েন্স বেশি ভালো লাগবে নাকি গ্রামীণ পরিবেশে গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে বসে খাচ্ছেন সেটা ভালো লাগবে? তবে আপনার প্রোডাক্টটা যদি এক্সেপশনালি ইউনিক হয় এবং এটা নিশ মার্কেটকে টার্গেট করা হয়, তাহলে লোকেশন অতটাও গুরুত্বপূর্ণ নয়। এই ক্ষেত্রে আপনাকে অ্যাম্বিয়েন্স এন্ড কাস্টমার স্যাটিসফাইং এক্সপিরিয়েন্সের উপর গুরুত্ব দিতে হবে। যেমন আমি যখন পেশওয়ারান শুরু করি তখন আমি লোকেশন নিয়ে চিন্তাই করিনি, কারণ তখন আমার কাছে ছিল লিমিটেড ক্যাপিটাল এবং একটি নিশ প্রোডাক্ট। তখন মানুষ এই প্রোডাক্টটি সার্চ করলে বাসাপোর নামই আসতো, তাই মানুষ এই ইউনিক প্রোডাক্টটি ট্রাই করার জন্য বাসাপোতে আসা শুরু করলো। এবং আপনারা অবশ্যই জানেন বাসাপো কিন্তু কখনোই একটি ফুড ফ্রেন্ডলি প্লেস ছিল না। তার মানে আমাকে দিয়েই প্রমাণ হয় ফুড বিজনেস শুরুর ক্ষেত্রে লোকেশন তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। আসেন একটা রিয়েলিটি চেক দিই। আমি প্রায় যখন অন্যান্য রেস্টুরেন্টে খেতে যাই বা ধরেন আমার রেস্টুরেন্টে আমি বসে আছি, তখন প্রায় অনেককেই বলতে শুনি, বাহ কি সেল, মনে হয় কোটি কোটি টাকা কামাই নিয়ে যাচ্ছে। ধরেন বেশিরভাগ মানুষ রেস্টুরেন্টে শুক্র বা শনিবার খেতে চায়, তো স্বাভাবিকভাবেই শুক্র ও শনিবার রেস্টুরেন্টে একটু বেশি ভিড় থাকে। মানুষ এই ভিড় দেখেই ভেবে নেয়, বাহ ভালোই তো সেল হচ্ছে। খেতে খেতে ক্যালকুলেট করে ফেলে আমি এরকম একটা রেস্টুরেন্ট দিতে পারলে ভালোই সেল হবে। বাট সে কিন্তু বাকি 5 দিন, মানে শুক্র শনি বাদে বাকি যে 5 দিন, সেটার সেল দেখছে না। সে কিন্তু জানে না কোন কোন দিন এবং কোন কোন আওয়ারে ওই রেস্টুরেন্টে সবচেয়ে বেশি সেল হয়। সে সেই গদবাঁধা শুক্র এবং শনিবারের ভিড় দেখেই রেস্টুরেন্ট দিয়ে দেওয়ার চিন্তা করে, এবং ফলে যখন রেস্টুরেন্ট দেয় সে দেখে বাকি 5 দিন কোনো সেল নেই, 2 দিনে সেল দেশে পোষায় উঠতে পারে না এবং লস করে ব্যবসা বন্ধ করে। আপনার কাছে যদি এই অ্যানালাইসিস গুলো না থাকে, তাহলে দেখা যাবে ভিড়ের সময় আপনি স্টক আউট হয়ে গিয়েছেন, বা অন্যান্য দিন মানে বাকি 5 দিন আপনার ওয়েস্টেজের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। এছাড়াও কোন সেগমেন্টে কোন ধরনের কাস্টমার সবচেয়ে বেশি, তাদের প্রতি ভিজিটে এভারেজ স্পেন্ডিং কত, এ ধরনের অ্যানালাইসিস না থাকলে আপনার লস হওয়ার সম্ভাবনা বেড়েই যেতে থাকবে। লোকেশন স্টাডি করে সেই এরিয়ার জন্য সুইটেবল বিজনেস খুঁজে বের করা বেশ গুরুত্বপূর্ণ। অনেকেই সবচেয়ে বেশি রেস্টুরেন্ট দেওয়ার সময় যে ভুলটা করে, তারা কাস্টমার সেগমেন্টটা করতে পারে না। তারা কাস্টমার সেগমেন্ট না করার ফলে তারা তাদের মেনুতে সব আইটেম ঢুকানোর চেষ্টা করে। তখন তারা সব কাস্টমারকে টার্গেট করতে যেয়ে
তাদের কোর কাস্টমারকে হারিয়ে ফেলে। আসেন আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। আমি কয়েক মাস আগে গাজীপুর গিয়েছিলাম একটা কাজে। সেখানে যে দেখি কয়েকটা গার্মেন্টসের সামনে একটা চায়ের দোকান, এবং লাঞ্চ আওয়ারের পরে সেই চায়ের দোকানে প্রচন্ড পরিমাণ ভিড়। তো যথারীতি আমি ভিড় দেখে মনে করি অবশ্যই চা ভালো, তো চা খেতে যাই। জিজ্ঞেস করি আমার 1 কাপ চা দেন। একদম খাঁটি গরুর দুধের চা বানিয়ে দিল আমাকে, এবং সে 1 কাপ চায়ের দাম যখন আমি দিতে গেলাম, আমাকে সে পুরো টাকায়, আমি যা দিয়েছিলাম তার পুরো টাকাটাই বলতে গেলে ফেরত দিয়ে যায়। মানে চায়ের কাপ মাত্র ছিল 6 টাকা, যেটা আমি মনে করেছিলাম অ্যাটলিস্ট 15 টাকা হবে। কারণটা কি? যেহেতু সেখানে নিম্ন আয়ের মানুষ কাজ করে, তাদের কথা চিন্তা করে কিন্তু চায়ের প্রাইসিংটা করা হয়েছে। এটা কিন্তু ভেরি স্মার্ট একটা মুভ। সে যদি চায়ের দাম 15 টাকা বা 10 টাকা রাখতো, তার কিন্তু ডেইলি 7,000 কাপ চা সেল হতো না, তার 48 থেকে 50,000 টাকা ডেইলি চা সেল হয়। আপনি চিন্তা করেন, সে যদি প্রথমে প্রাইসিংটা করতো 10 টাকা 15 টাকা দিয়ে, নিম্ন আয়ের মানুষ 10 টাকা বা 15 টাকা দিয়ে কি সবাই চা খেত? সে একটি স্মার্ট মুভ করেছে। সে চায়ের দামটা কমিয়ে দিয়ে অল্প প্রফিট করে সবার কাছে পৌঁছে গিয়েছে। এতে তার 48 থেকে 50,000 সেলের মধ্যে তার 20,000 টাকা ডেইলি থাকে। তার মানে উনি ওই চায়ের দোকান থেকে, একটা ছোট্ট একটা চায়ের দোকান থেকে 6 লাখ টাকা কামিয়ে নিচ্ছে। আরেকটা ভ্রান্ত ধারণা, সবাই মনে করে যত বেশি মেনু তত বেশি সেল। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, ভ্যারাইটি যত বাড়বে আপনার ম্যানেজমেন্ট কস্ট তত বৃদ্ধি পাবে। এবং খেয়াল রাখতে হবে ভ্যারাইটির সাথে আনুপাতিক হারে কাস্টমার এনগেজমেন্ট আদৌ বাড়ছে কিনা। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তা হলো মানুষ প্রথমবার রেস্টুরেন্টে মূলত আসে খাবার খেতে, এবং দ্বিতীয়বার আসে একই স্বাদের খাবার আবার খেতে। এজন্য যে কোনো রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি মেনটেন করা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এর সাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিচেন ম্যানেজমেন্ট। আপনি শুরুতে বেশ টাকা খরচ করে কোথাও থেকে শেফ নিয়ে আসলেন, এবং কিছুদিন পরে দেখলেন সে শেফ অন্য কোথাও চলে গেল। এখন আপনার কাস্টমারকে আপনি স্যাটিসফাইড ফুড কোয়ালিটি প্রোভাইড করতে পারছেন না। সেক্ষেত্রে দেখা যাবে আপনার আশেপাশে অল্টারনেটিভ অপশনস বেছে নিচ্ছে, এবং আপনার ব্যবসার আস্তে আস্তে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে। আপনি যদি সফলভাবে একটি রেস্টুরেন্ট চালাতে চান, তাহলে অবশ্যই আপনার শেফের কিচেন এবং রান্নার প্রতি প্রপার দক্ষতা থাকতে হবে, এবং তার সাথেও আপনারও সেই বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। এই জন্য আপনাকে বিভিন্ন এমপ্লয় রিটেনশন স্ট্র্যাটেজি নিতে হবে, লাইক এমপ্লয়কে বিল করা, ইনসেন্টিভ দেওয়া, রিকগনিশন দেওয়া, প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করা ইত্যাদি, সো দ্যাট আপনি যে কোনো পরিস্থিতিতে পুনরায় একই কোয়ালিটি ইনশিওর করতে পারেন, এবং এমপ্লয়ের সাথে আপনার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়, যেন সে খুব সহজে আপনাকে ছেড়ে অন্য কোথাও চলে না যায়। এইটার একটা প্রাইম এক্সাম্পল হচ্ছে টেক আউট। টেক আউট যখন বাংলাদেশে প্রথম ব্যবসা শুরু করে, তারা কিন্তু বার্গারের একটা বিশাল হাইপ ক্রিয়েট করতে পারে, কিন্তু পরবর্তীতে তাদের শেফ চলে যাওয়ার কারণে তাদের কোয়ালিটি ড্রপ করে, ফলে তারা তাদের লয়াল কাস্টমারকে হারিয়ে ফেলে, এবং আস্তে আস্তে তাদের ব্র্যান্ড ভ্যালু কমে যায়। তাহলে আমরা এখান থেকে যেই লেসেন্সটা পাই, যে আপনি যত বড়ই ব্র্যান্ড হয়ে যান না কেন, এরকম কম্পিটিটিভ মার্কেটে আপনি যদি কাস্টমারকে রেগুলার যে টেস্টে মেনটেন করে আসছেন সেটা না দিতে পারেন, তাহলে কিন্তু ব্র্যান্ড আস্তে আস্তে হারিয়ে যাবে। সো ওভারঅল আমরা যখন রেস্টুরেন্ট ব্যবসা করার কথা চিন্তা করছি, অবশ্যই আমরা প্রপার মার্কেট রিসার্চ, ইউনিক ফুড সিলেকশন এবং প্রপার কোয়ালিটি ম্যানেজমেন্ট করতে পারবো কিনা সেই কথাগুলো মাথায় রেখে আমাদের ব্যবসায় নামা উচিত। অর এলস যার এক্সপিরিয়েন্স আছে তার সাথে কনসাল্ট করে নেবেন, আদারওয়াইজ ফেইলিয়ার লিস্টে আপনার নাম উঠতে সময় লাগবে না। আপনাদের যদি রেস্টুরেন্ট ব্যবসা রিলেটেড আর কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনাদের পরিচিত বা বন্ধু কেউ যদি রেস্টুরেন্ট ব্যবসা দিতে আগ্রহী হয়, অবশ্যই এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করবেন।